আমাদের সময় শেষ। এই পর্যায়ে সভাপতি মহোদয়কে অনুরোধ করব পরবর্তী পর্যায়ের জন্য প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে সংরক্ষিত আসন গ্রহণ করবার জন্য। সবাইকে অতি দ্রুত সময়ের মধ্যে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবে সমাজকরণ বিভাগের এখন 6% আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সোয়াইব হোসেনকে অনুরোধ করছি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য। মঞ্চটাকে নিলে তো মঞ্চ ফাঁকা হয়ে যায়। আমি আসতেছি এই একটা মিনিট। না না এইটা তো গুরুত্বপূর্ণ সময়। না এই একটা মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم বসেন إن تعلمون এই বসেন বসেন এই পর্যায়ে গীতাকে পাঠ করবে প্রিয় কর্মকার প্রিয়া কর্মকারকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসুন। এখন এটা চেঞ্জ হয়ে গেছে না আগে কিন্তু অন্যরকম এখন গানের মতো ফিল্মের মতো হয়ে গেছে সন্দেহ গানের মতো আর এই দেখেন তোমার এখানেই দেবো কিন্তু 2024 জুলাই বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান সংঘটিত হয় তার পূর্ণতা পায় 5 আগস্ট। অভ্যুত্থানকারীদের ভাষায় কাঙ্ক্ষিত বিজয় অর্জনের মাধ্যমে 36 জুলাই তা শেষ হয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মূলত এই বিপ্লবের সূচনা ঘটে। স্বৈরাচারী সরকারকে উৎখাত করার প্রয়াসে দেশের আপন জনসাধারণ একাত্মতা ঘোষণা করে। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতাকে রাজাকার ভাবে 71 পরবর্তী সময়ে রাজাকার শব্দটি ব্যাপক আলোচিত হয়ে ওঠে। দেশের হাজার হাজার তরুণ ছাত্র জনতা সুর মিলিয়ে স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকারের রাজাকার, কে বলেছে কে বলেছে। মুহুর্মুহ ধ্বনিতে কেঁপে ওঠে বাংলাদেশের মাটি। মুখরিত হয় আকাশ, মুখরিত হয় বাতাস, শুরু হয় বাংলা বসন্ত। কোথায় শুধু আন্দোলন শুরু হলেও সরকারের স্বৈরাচারী মনোভাব, মন্ত্রীদের বিতর্কিত ন্যারেটিভ পাল্টে দেয় বিপ্লবীর ধারা। বিক্ষোভে ফুসে ওঠে বাংলাদেশ, অকুতভয় ছাত্র জনতা আলিঙ্গন করতে শিশু মৃত্যুকে। রাজপথে স্লোগান ওঠে, আমার ভাই বলল কেন, প্রশাসনের জবাব চাই। স্বৈরাচার সরকার তার বাহিনী দিয়ে অবাধে গুলি করে হত্যার মাধ্যমে আন্দোলন দমন করার অপকৌশল গ্রহণ করে। কিন্তু ছাত্র জনতা আরো বেশি উজ্জীবিত হয়ে ওঠে। আন্দোলন 9 দফায় এগিয়ে দাঁড়ায়। নিরুপায় হয়ে সরকার ছাত্র জনতার সাথে সংলাপে বসার প্রস্তাব দেয়। স্বাধীন জেলা ছাত্র জনতা প্রশ্ন ছড়ে দেয়, আমার ভাইয়ের লাশের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে। ডিবি কার্যালয়ে ধরে নিয়ে 6 সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের নাটক সাজানো হয়।
সে মুহূর্তে রাষ্ট্রের সর্বত্র অরাজকতা, অবৈধ স্থাপনা, হত্যা, দমন পীড়ন আর গুমের অপকৌশল দংশন করে দেশের সর্বস্তরের মানুষকে। এখন তো কোনো শুরু হয় গণ অভ্যুত্থান, পরে রাখবে। আন্দোলন পরিণত হয় এক দফায় স্বৈরাচার হটাও। অটল বিশ্বাসে ভরা আবু সাইদের বুকটার নিঃশ্বাস পুলিশের গুলিতে বন্ধ হয়ে যায়। মুগ্ধ সহ হাজার হাজার ছাত্র জনতার তাজা প্রাণ কেড়ে নেয় স্বৈরাচার সরকার, কিন্তু শেষ রক্ষা হয় না। 5 আগস্ট 2024 বা 34 জুলাই অতর্বয়ের ছাত্র জনতা বন্দুকের নলের সামনে দিয়ে এগিয়ে যায় গণভবনের দিকে। 16 বছর ধরে শোষণের রাজত্ব কায়েম করা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে পিছনের দরজা দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। গণজোয়ারের দৃশ্য ঝড়ের দাপটে দেশে উঠতে থাকে বিজয়ের পতাকা। মুহূর্তে ছিঁড়ে যায় বুলডোজারের অদৃশ্য শিকল। শহীদ মুক্ত করে দেশ, সার্থক হয় জুলাই বিপ্লব।
বিজয় অর্জনের পর সরকারি সাদত কলেজের শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন দেয়ালে দেয়াল চিত্র অঙ্কন করে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডক্টর আনোয়ার হোসেন আজম স্যারকে ডকুমেন্টারিতে তার সুন্দর ভোকাল প্রদান করার জন্য, এবং আরও কৃতজ্ঞতা জানাচ্ছি ডকুমেন্টারিতে কারিগরি সহায়তা প্রদান করার জন্য পদার্থ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব দেওয়ান মোজাম্মেল হক স্যারকে। এ পর্যায়ে আমরা আলোচনা সভা পর্ব শুরু করতে যাচ্ছি। কারো হাত নেই, কারো চোখ নেই। একটা দেশের শাসক গোষ্ঠী এইভাবে জনগণের বিরুদ্ধে তার ভূস্বর্গের এবং তার বিপদকামী বাহিনীর সদস্যদের নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে, তার পৃথিবীর ইতিহাসে দুর্লভ, যা আমরা আমাদের বাংলাদেশে প্রত্যক্ষ করেছি। এখন আমরা আমাদের এই আত্মত্যাগের বিনিময়ে প্রায় 20,000 আমাদের ছাত্র জনতা শহীদের বিনিময়ে এবং প্রায় 30,000 আমাদের ছাত্র জনতা আহত হয়েছে। এছাড়া দেশের সর্বস্তরের মানুষ এই আন্দোলনের সমর্থন এবং সহযোগিতা করেছে। এর প্রেক্ষাপটে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, ভবিষ্যতে আমরা চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, এবং এই সমৃদ্ধ বাংলাদেশ গঠন আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে আমাদের এই উজ্জীবিত তারুণ্যপ্রিয় এই ছাত্রদেরকে, এবং তারা যেন সদা সর্বদা সতর্ক থাকে আমাদের দেশের এই ভবিষ্যৎ নির্মাণে। এখনো আমরা বিভিন্নভাবে দেখছি রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা অপচেষ্টা চালাচ্ছে, প্রতি বিপ্লবের একটা প্রচেষ্টা চালাচ্ছে। এর থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, অর্থাৎ আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। অর্থাৎ এখন থেকে আমাদের ছাত্র জনতা সকলেই উচিত হবে ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি খেয়াল রাখা, এবং এই খেয়াল রেখে আমরা আমাদের সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে আমরা সকলে অগ্রণী ভূমিকা পালন করব। আমি আবারও আমাদের জুলাই বিপ্লবের বৃহৎ দেশ প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, এবং আমাদের অনুষ্ঠানকে শৃঙ্খলার সাথে ধৈর্য ধারণ করে উপভোগ করার জন্য সকলকে আমি বিনীত আহ্বান জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমি আমার সবাইকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আবারও কৃতজ্ঞতা সবাইকে। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যারের মূল্যবান
এ পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি ফাহাদুল ইসলামকে। আমাদের মাঝে এবার ফাহাদুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আয়োজক কমিটিকে এবং আমার সাথে পিছনে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি এবং অন্যান্য স্যারদেরকে এবং আমার সামনে উপবিষ্ট স্যার এবং আমার ছাত্র ভাই বোনদের। আসলে এখানে অনেকজন বক্তা আছেন, অনেক কথা বলবেন, আমাকে সংক্ষেপ করার কথা বলা হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে আমি আজকে খুব বেশি সংক্ষেপ করতে পারবো। এর জন্য আন্তরিকভাবে শুরুতেই দুঃখ প্রকাশ করছি। 16 বছর পরে বাংলাদেশ যে স্বাধীনতা পেয়েছে, বাংলাদেশের মানুষ যে কথা বলার শক্তি পেয়েছে, বাংলাদেশের মানুষ নির্দ্বিধায় পথ চলতে শুরু করেছে, এর পিছনে যাদের অবদান, শুরুতেই সেই শহীদ ভাই বোনদেরকে স্মরণ করছি এবং সবার কাছে একটা দাবি জানাচ্ছি, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবাই মুসলমান নয়, 71-এও যারা শহীদ হয়েছিলেন তারাও সবাই মুসলমান নয়। কিন্তু আমরা একটা জিনিস দেখি, শহীদদের স্মরণে আমরা সবসময় একটি নীরবতা পালন করি। আমি শুরুতেই সবার কাছে অনুরোধ করব যে এই নীরবতা পালন না করে যারা মুসলমান তারা যদি মুসলমানদের জন্য কোরআন থেকে একটা সূরা পাঠ করা যায় এবং যারা অন্যান্য ধর্মের তারা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে যদি কিছু পাঠ করে, আমার মনে হয় সেটাই শহীদদের জন্য উপকার হবে। আন্দোলনের সময় খুব ভয়াবহ একটা চিত্র ছিল। আমাদেরকে আজকের যে ভিডিও ডকুমেন্টারি আমাদেরকে দেখানো হলো, আমি পিছনে বসে বসে দেখছিলাম, আমার হাত পা কাঁপতে শুরু করেছিল। পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের পরে যখন রাবার বুলেট ছোড়া হয়েছিল আমাদের দিকে, সেইভাবে যখন আমরা দৌড়ে পালাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল দৌড়ে পালিয়ে বাড়ি পর্যন্ত যাবো না, আবার একটা কিছু খুঁটে নিয়ে এসে আমরা পুলিশের দিকে নিক্ষেপ করবো। হ্যাঁ, সেটাই আমরা করেছিলাম। টাঙ্গাইল জেলায় যে আন্দোলন শুরু হয়েছিল, সর্বশেষ 4 তারিখ টাঙ্গাইলে 60,000+ ছাত্র জনতা আন্দোলন করে। কিন্তু সবচেয়ে আমাদের কাছে গর্বের বিষয় যে এই 60,000 মানুষ যে আন্দোলনে এসেছিল, সেই আন্দোলন টাঙ্গাইলে শুরু করেছিল সরকারি সাদত কলেজ। সরকারি সাদত কলেজের মাধ্যমে টাঙ্গাইলে আন্দোলন শুরু হয়। বিশেষ করে কলেজ ভিত্তিক যে আন্দোলনগুলো হয়, সেই প্রথম দিন থেকে টাঙ্গাইলে 2টা ছেলে কাজ করেছে। একটা সাদত কলেজের পক্ষ থেকে আমি, আর একটা হলো এমএমআই কলেজের পক্ষ থেকে মোহাম্মদ নবাব আলী। হলে হলে ক্যাম্পাসে গিয়ে আমরা দাওয়াত দিয়েছি, আমরা সবাই একত্রে আন্দোলন করতে চাই। ভাসানী 5 তারিখে আন্দোলন শুরু করে তাদের ক্যাম্পাসের ভিতরে, তখন আমরা তাদেরকে গিয়ে জেলা ভিত্তিক আন্দোলন শুরু করতে চাই। এই ক্যাম্পাসের ভিতরে থেকে স্বৈরাচারের টনক নড়ানো যাবে না। তারা আমাদেরকে প্রথমে কথা দিলেও পরবর্তীতে তাদের সাবেক প্রক্টর স্যার এবং ছাত্রলীগের নেতার হুমকির কারণে তারা আমাদের সাথে একত্রে আন্দোলন করবে না বলে আমাদেরকে জানিয়ে দেয়। তখন আমরা সরকারি সাদত কলেজে সবাইকে নিয়ে, সবাই বলতে তখন হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ ছিলাম। আমি খুব শ্রদ্ধার সাথে আমি আমার সেই ছোট ভাইদেরকে স্মরণ করছি। মোহাম্মদ নাহিদকে, আমার বন্ধু মামুনকে এবং সোহাইবকে, সাথে নাহিদের আরো কয়েকজন বন্ধু বান্ধব ছিল। আমরা সন্ধ্যায় খুব কম ছিলাম। আমরা তখন ক্যাম্পাসে আসার পরে আমাদের যে সিনিয়র ভাই আছে, বন্ধু বান্ধব আছে, সবার কাছে কম বেশি গিয়েছি ক্যাম্পাসের আন্দোলনটা যেন বড় হয়, কিন্তু আমরা খুব বেশি সহযোগিতা পাইনি। বলা হয়েছে তোমরা শুরু করো, আমরা তোমাদের সাথে আছি। কিন্তু যখন শুরু করেছি তখন ছাত্রলীগের আমাদের ভাই তারা আমাদের হুমকি দিয়েছে। সেই সন্ত্রাসী নিষিদ্ধ ছাত্রলীগ
যখন আমাদেরকে হুমকি দেয়, তখন আমরা চিন্তা করি আমাদের এই আন্দোলন যদি গুটি কয়েক মানুষের মধ্যেই থাকে, আমাদের মুখ চেপে দেওয়া হবে, আমরা কলেজের ক্যাম্পাস থেকে সত্যি সত্যি বের হতে হবে। তখন আমরা ক্যাম্পাস থেকে বের হই এবং জেলা ভিত্তিক আন্দোলন শুরু করি। সেই আন্দোলনও জেলা ভিত্তিক শুরু হয় আমার হাত ধরে। তা আমি মনে করি এটা সাধারণ কলেজের গর্ব। আমি সরকারি সাধারণ কলেজে পড়ার কারণেই হয়তো এত বড় দুঃসাহস করেছিলাম যে জেলায় আমার নেতৃত্বেই আন্দোলনটা শুরু হোক, আর কেউ না আসুক, আমি অন্তত পক্ষে আমার ছোট যে 2-4 ভাই বোনেরা আছে তাদেরকে নিয়ে দাঁড়াবো। আলহামদুলিল্লাহ আমরা সেদিন দাঁড়াতে পেরেছিলাম, যার ফলাফল 4 তারিখ পর্যন্ত আমরা দেখেছি। সর্বশেষ বিজয় নিয়ে আমরা ঘরে ফিরেছিলাম। সাদাত কলেজের আরেকজন গুরুত্বপূর্ণ আন্দোলনকারী আছে, যে জেলায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটা হলো ইংলিশ ডিপার্টমেন্টের মোহাম্মদ কামরুল ইসলাম। আমি আমার সেই ছোট ভাইকেও স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি আমাদেরকে আগে থেকে শুরু থেকে যারা সমর্থন করেছে, আবু মোহাম্মদ শেরশাহ এবং আমাদের সরকারি সাদাত কলেজ ছাত্র দলের রিমন ভাই, যারা কিছু থেকে আমাদেরকে ফোন করে অন্যদের মাধ্যমে বার্তা পাঠিয়ে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিত, তাদেরকেও আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। এই জেলার যে আন্দোলন, সেই আন্দোলন শুরুতে প্রশাসনের একটাই কথা ছিল, মাত্র 4 জন মানুষের মুখ যদি তোমরা চেপে ধরতে পারো, 4 জনকে যদি গ্রেফতার করতে পারো, জেলার আন্দোলন বন্ধ হয়ে যাবে। সেই 4 জনের অন্যতম একজন সরকারি সাদাত কলেজের আমি, আরেকজন ছিল টাঙ্গাইল ল কলেজের, আরেকজন এমএমআরি কলেজের, আরেকজন একজন শিক্ষক। তা আমি আপনাদের কাছে বলতে চাই আমার শুরুতে যে সাদাত কলেজের যে এই একটা অবদান, কলেজের ভিতরের আন্দোলনের পরে জেলা ভিত্তিক নেতৃত্ব, সেই জন্য আমার মনে হয় সরকারি সাদাত কলেজের পক্ষ থেকে একটা স্মারক বানানো যেতে পারে, যেটা আমরা সবাই স্মৃতি হিসাবে রেখে দেব। 24-এর বিজয় আমাদের হাত ধরে টাঙ্গাইলে হয়েছিল। আমি 5 তারিখে একটু চিন্তাধারণ করতে চাই, আমি একটু স্মরণ করে দিতে চাই আপনাদেরকে। যখন সাভারে আমরা ঢাকা অভিমুখে লং মার্চ নিয়ে যাচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পার হয়ে যখন সাভার পর্যন্ত পৌঁছেছি, যখন পুলিশ বুলেট ছুটতে শুরু করে, আমরা পিছনে হতে শুরু করি, তখন আমাদের সবার সামনের সারিতে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কয়েকজন ম্যাম ছিলেন সেখানে। আমরা যখন পিছু হতে শুরু করি, হঠাৎ করে দেখি বুলেটের আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখন মনে হচ্ছে আবার বুলেট নয়, সরাসরি আমাদেরকে কামান থেকে গুলি করা হচ্ছে। সত্যি সত্যি আমরা যখন দৌড়ে পড়ে হঠাৎ দেখি আমার ডান পাশে একজন ঠাস করে পড়ে গেল। কিছুক্ষণ পরে যখন পুলিশ পিছনে হলো, আমরা এসে দেখি তার মাথা থেকে রক্ত বের হয়ে শহীদ হয়ে গেছে। এটা ছিল বিজয়ের মাত্র 1 ঘন্টা আগের কথা। এর 1 ঘন্টা পরে আমাদের বিজয় হয়। সেই দিন সাভারে 20 জন শহীদ হয়েছিল। আমি সেই শহীদদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করছি 4 তারিখের আন্দোলনে টাঙ্গাইলের মির্জাপুরে ঘুরাইতে শহীদ ইমনের কথা, যার পিঠে বুলেট লেগে বুক ছিদ্র হয়ে বের হয়ে গিয়েছিল, এবং তাকে যখন অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়া হয়, তখন পুলিশেরা তাকে সেই ছিদ্র জায়গায় বন্দুকের নল দিয়ে আবার ধাওয়ে তাকে হত্যা করেছিল। সে শহীদ হয়েছিল না, ঢাকা নেওয়ার পরে আইসিইউতে থাকার পরে সে শহীদ হয়েছে। আমি স্মরণ করছি বিজয় মিছিলে আসা আমাদের সেই ছোট্ট ভাই শহীদ মারুফকে। কি দোষ ছিল তার? বিজয়ের পরে সে এসেছিল আনন্দ উল্লাস করতে। সেই আন্দোলনকারী শহীদ মারুফকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের টাঙ্গাইলের মোট 9 জন শহীদকে আমি স্মরণ করছি। প্রায় 2000-এর উপরে আহত টাঙ্গাইলের সেই সহযোদ্ধাদেরকে। অনেকেই অন্ধ হয়েছে। আমাদের টাঙ্গাইলে প্রায় 16 জনের মতো এখনো চোখের মধ্যে রাবার বুলেট, ছোট ছোট বুলেট তাদের চোখের মধ্যে রয়েছে, তারা অপারেশন করার সুযোগ পাচ্ছে না তাদেরকে। আমাদের এই আন্দোলনটা এত সহজ ছিল না, যত সহজে আমরা এখন কথা বলতে পারি। আমরা ভুল করছি। আমরা ছাত্র সমাজ যারা নেতৃত্ব দিয়েছে, শুধু জেলায় নয় কেন্দ্র পর্যন্ত, তারা ভুল করছে, আমরা ভুল করছি। আপনারা যে ভুলের সমালোচনা করছেন, সেই সমালোচনা করার শক্তিটা আমরাই দিয়েছি। এই জন্য সবার কাছে আমাদের দাবি থাকবে, আমাদের ভুল হলে ভুল ধরিয়ে দিন, শুধরে দিন, দূরে ঠেলে দিয়ে না। একের পর এক বাংলাদেশের যখন ষড়যন্ত্র চলতেছে, আমাদেরকে কিন্তু বন্যা দিয়ে শুরু করেছিল। সেই ষড়যন্ত্র কিন্তু আমরা সবাই ছাত্র জনতা একসাথে রেখে দিয়েছিলাম।
সর্বশেষ ইসকনের মাধ্যমে বাংলাদেশের হিন্দু মুসলমান ডিবেট করার চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই ইসকনের মাধ্যমে যদি বাংলাদেশের মানুষকে আলাদা করার চক্রান্ত করা হয়, তাহলে আমরা আবার একসাথে ঘুরে দাঁড়াবো। কারণ স্বৈরাচারের বিরুদ্ধে যখন আমি আন্দোলন করি, আমার সামনে উঁচু লম্বা একটা মেয়ে থাকে সবসময়, যে মেয়েটা একটা হিন্দু ছিল। আমি বলবো ইসকন আর হিন্দু কখনোই এক নয়। হিন্দু একটা ধর্ম, ইসকন একটা সন্ত্রাসী সংগঠন। শুধু আপনাদের কাছে দাবি থাকবে, যেমন আমরা সম্প্রীতির বন্ধন বজায় রাখার জন্য, হিন্দু মুসলিমের এই বন্ধন টিকিয়ে রাখার জন্য রাজপথে লড়াই করে যাই, সেটা আজকে নয়, সেই স্বাধীনতা যুদ্ধের পর থেকে শুরু হয়েছে। কালকে আমরা টাঙ্গাইলের সর্বশেষ ইসকনের বিরুদ্ধে মিছিল করেছি, সেইখানে একজন হিন্দু ভাইকেও আমরা পাইনি। আমি আপনাদের কাছে দাবি করব, আপনারা অবশ্যই মুসলমানের সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য এক কাতারে সেই মিছিলে সামিল হবেন। আমি আজকে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, সরকারি সাদাত কলেজের এই অনুষ্ঠানটা আসলে যতটুকু সুন্দরভাবে করা উচিত ছিল, আমাদের ছাত্র ভাই বোনদের কারণে হয়তো অতটুকু সুন্দর হচ্ছে না। কেন হচ্ছে না, এটা যদি কলেজ কর্তৃপক্ষের কোনো সমস্যা থাকে সেটাও জানা দরকার। আমাদের আজকে সামনে খালি একটা গানের মঞ্চ খালি থাকে না, আমরা কেন এত অকৃতজ্ঞ জাতি? যখন এইখানে গানের কোনো অনুষ্ঠান করা হয়, কোনো মেয়ে নৃত্য করে, তখন তো এই মঞ্চ খালি থাকে না। আজকে শহীদ যাদের কারণে আমরা নিঃশ্বাস নিতে পারছি, এই বিজয় যদি না হতো, 5 আগস্টের বিজয় যদি না হতো, সরকারি সাদত কলেজের 3-4 জন ছাত্রকে ক্রস ফায়ার দিয়ে মারা হতো। শুধু তাই নয়, টাঙ্গাইল জেলার মিনিমাম 20 জনকে ক্রস ফায়ার দিয়ে মারা হতো। তাহলে এমন একটা দিনেও কেন আমরা সবাইকে উপস্থিত করতে পারলাম না? এটা আমাদের জন্য সত্যিই দুঃখের বিষয়। আমরা সংস্কৃতি বলতে আজকে গান বাজনা নিয়ে বুঝি, কিন্তু আমাদের এই সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করা উচিত। প্রত্যেকটা মানুষের আলাদা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি ফুটিয়ে তোলা উচিত। ওই গাঁজাখুরি গান বাজনা নিয়ে যদি সংস্কৃতি হয়, তাহলে এই সংস্কৃতিটা বর্জন করা উচিত। সেটা শুধু মুসলমানদের বর্জন করা উচিত নয়, বরং সকল ধর্ম মিলে বর্জন করা উচিত। কোন ধর্মের একক সংস্কৃতি গান বাজনা নয়। গান বাজনা এটা আমাদের একটা জিনিস, আনন্দের জন্য অনেকেই করে, সেটা ভিন্ন বিষয়। আমি এই জন্য বলতে চাই, আমাদের সরকারি সাদত কলেজের পক্ষ থেকে অন্তত, যেহেতু সাদত কলেজের বেশিরভাগ নেতৃত্বরা সাদত কলেজ থেকে এসেছে টাঙ্গাইল জেলার, সেই জন্য একটা স্মারকলিপি করা হোক, সেখানে সাদত কলেজের কৃতি সন্তানদের নাম লেখা থাকুক। এবং শুধু সাদত কলেজ নয়, টাঙ্গাইলের প্রত্যেকটা ভার্সিটির যারা এই আন্দোলনের বিশেষ অবদান রেখেছে তাদের নাম লেখা থাকুক, স্মরণ হোক। আমাদের পরবর্তী যে প্রজন্ম সাদত কলেজ আসবে, তারা যেন অন্ততপক্ষে জানে যে এই সাদত কলেজ সবসময়, আমরা যে আলিগড় থেকে সরকারি সাদত কলেজ বলি, সেটা সবসময় বাংলাদেশ নির্মাণে কাজ করেছে। সর্বশেষ 24-এর স্বাধীনতায় তাদের অবদান অতুলনীয়। এটা যেন আমাদের পরবর্তী ছোট ভাই বোন যারা আসবে তারা জানতে পারে। আমি আমার অতিরিক্ত সময় নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমাকে কথা বলার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। চোখ নাক আর মস্তিষ্কে এখনো জেগে আছে জুলাই নিশ্চিত সেই ইতিহাসের দেশের ঝাঁঝালো গন্ধ, গগন ভাঙা শব্দ বোমার আওয়াজ, সব কিছু উপেক্ষা করে আমরা দেশকে স্বাধীন করেছি। আমরা ছাত্র, আমরাই বাংলাদেশ। আপনার আমার মতো আরো একজন বিপ্লবী যোদ্ধা মোহাম্মদ সেলিম রেজা বাপ্পি জুলাই বিপ্লব নিয়ে তার লেখা একটি কবিতা, চমৎকার একটি কবিতা আমি এখন পাঠ করতে যাচ্ছি। চাষামলের রক্তে শিহরণ জাগাবে আরো একবার। কবিতার নাম শহীদেরা মরে না। মারবেন মারেন, আমরা ছাত্র বৈষম্যহীন বাংলাদেশের জন্য রাস্তায় নেমেছি। স্বাধীন দেশে স্বাধীনভাবে নিজের অধিকার চাইতে এসেছি। মারতে চান, বুক পেতেছি, মারেন, গুলি মারেন। ঘাতকের বন্দুক তাক করা ছিল, ট্রিগার চেপে প্রথমে রাবার পরে চায়না গুলিতে ঝাঁঝরা হয়ে গেল আমার ভাই, আমার আবু সাইদ ভাই। পানি লাগবে ভাই, পানি লাগবে ভাই।
করে চায় না বলে। হঠাৎ বন্দুকের গুলি ছোড়ার আওয়াজ বুলেট কপালে লাগায়, পাশে থাকা কণ্ঠটা আর আসছে না কানে। পানি লাগবে ভাই, পানি। পানির বোতল পড়ে আছে, আমার ভাইয়ের নিথর দেহটাও পড়ে আছে। একজন মুগ্ধ হারিয়ে গিয়ে জনতাকে রাস্তায় নেমে অধিকার আদায় করতে শিখিয়ে গেল। বিকেলে টিউশনি করে চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন হৃদয় চন্দ্র দারোয়া। পথে সংঘর্ষ চলছিল, পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে তিনি দৌড়ানোর চেষ্টা করেন। তখনই গুলিবদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। চট্টগ্রাম থেকে বক্ষব্যাধি, তারপর ঢাকা মেডিকেল, অবশেষে চিতা। বড় হয়ে এমন কিছু করবো যার জন্য তোমরা আমাকে নিয়ে গর্ব করবে। মা খালাদের প্রচুর চাপ, আর যাওয়া চলবে না আন্দোলনে। তোমাদের মতো মা খালা থাকলে বাংলাদেশ আর কখনো স্বাধীনই হতো না। আমার কিছু হলে তোমরা গর্ব করে বলতে পারবে আমরা আহনামের মা খালা। আগস্টের 4 তারিখ এক দফার দাবিতে উত্তাল বীরপুর, বাধা নিষেধ না মেনে সেদিনও এসেছিলেন আহনাম। জীবিত আর ফেরা হয়নি বাড়িতে। গুলিতে শহীদ হয় আমার একাদশ শ্রেণীতে পড়া ভাই। পরীক্ষায় সবাই সশরীরে উপস্থিত, শুধু ভুল হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলো আমার ভাই আহনাম। কোটা মেধা, কোটা মেধা, কোটা মেধা। আন্দোলনকারীদের সাথে মিশে গিয়ে পুলিশের রাবার বুলেটে বিদ্ধ হয় আমার ভাই তাহাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে ও নেই। ওর লাশ স্ট্রেচারে করে শহীদ মিনারে শুরু হয় আবারও আন্দোলন। আবার গুলি চলে, আবার এসে গুলি লাগে মৃত তাহমিদের শরীরে। লাশের শরীরেও গুলি লাগে। কতটা নিচে নামলে লাশের শরীরেও গুলি করা যায়, কতটা নিচে নামলে লাশের শরীরেও গুলি করা যায়। দুপুরে খাওয়ার পর ছাদে খেলতে গিয়েছিল মেয়েটি। বাসার সামনে বইগুলো শুনে বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে আনতে। মেয়েকে বলে দিতেই একটি বুলেট এসে বিদ্ধ করে মাথায়। 5 দিন নিবিড় পর্যবেক্ষণের পর ও চলে যায় না ফেরার দেশে। কেন খুন করলে? কেন? ও তো তোমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলেনি, তবুও কেন খুন করলে? 6.5 বছর বয়সী মেয়েটির নাম রিয়া। ইতিহাসে এই প্রথম জুলাই মাস শেষ হয়েছে, তবে নিয়মমাফিক 31 দিনে নয়। 36 জুলাই 2024 দেশ স্বাধীন হলো। বিজয় মিছিলে উত্তাল ঢাকা, উত্তাল পুরো বাংলাদেশ। শুধু স্বাধীনতার স্বাদ পেল না যাত্রাবাড়ি, আশুলিয়া সহ কয়েকটি এলাকার মানুষ। চেনা অচেনা কত ভাই বোন হারিয়ে গেল, পরিবার চেয়ে আছে রাস্তায়। এই বুঝে ফিরে এলো, সে আসে না, হয়তো আর আসবে না কোনোদিন। তবুও আশা থেকে যায় মনে, সে আসবে, সে আসবে। মারুফ, শান্ত, দীপ্ত, ওয়াসিম, সাথে নাম না জানা হাজারো লাশের গন্ধ এখনো আসে নাকে। তোমাদের নাকেও তো লাগার কথা, নাকি চোখ নাক বন্ধ করে দিয়েছো? ভুলে যেও না তোমরা, যে দেশকে স্বাধীন বলে গুলি আওড়াচ্ছ, তা হাজার হাজার আহত পথে থাকা মা বাবার নিখোঁজ সন্তান ও হাজার শহীদের দান। দুর্নীতি
সবাইকে। বাংলার যে কোনো দুর্বিপাকে দ্রোহে ভালোবাসায় আমরা নারীদের পেয়েছি বাংলার জুলাই বিপ্লবে, পেয়েছি বাংলা বসন্তে। তার প্রতিনিধি দাঁড়িয়ে আমি এবার বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সংক্ষেপে বক্তব্য প্রদান করবে আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগ। উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি, স্বাগত বক্তা এবং বিভিন্ন ডিপার্টমেন্টের আমার সম্মানীয় শিক্ষকবৃন্দ এবং সেই সাথে ছাত্রদলের নেতৃবৃন্দ এবং আমার সহযোগিতা বৈষম্য ছাত্র আন্দোলনের সেই সভায় পাহাড় নাহিদ এবং অন্যান্য যারা উপস্থিত আছে। যেহেতু শুরুতে আরমান স্যার বলে দিয়েছেন আমাকে সংক্ষিপ্ত কিছু বলতে হবে, সেহেতু আমার বলার কিছু থাকে না। সেই সাথে আমি শুরুতে এখানে বসে বসে একটা জিনিস অবজার্ভ করেছি যে আমি যদি আমার বক্তৃতাটা দীর্ঘায়িত করি তাহলে হয়তো পিছনের সাথে কাউকেই পাওয়া যাবে না স্যারদের থেকে। আমার খুবই লজ্জা লাগছে এটা দেখে যে বিগত 4 দিন সরকারি সাধন কলেজের সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে প্রায় 2টা-3টা পর্যন্ত পিছনের সারি পর্যন্ত দাঁড়িয়ে আমি শিক্ষার্থীদের দেখেছি। যাই হোক বাদ দিই, আমাদের আন্দোলনটা শুরু হয় 6 জুলাই। 6 জুলাই মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি সাধন কলেজে সমন্বয়ে সর্বপ্রথম টাঙ্গাইলের আশিকপুর বাইপাসে আমরা এই গোটা সংস্কারের জন্য রাস্তায় বসি। পরবর্তীতে আমাদের এই আন্দোলন বেগবান হতে থাকে। আজকে বলেছিলাম যে আমি অনেক কিছুই বলবো, কিন্তু স্যার যেহেতু শুরুতেই সংক্ষিপ্ত বলে দিয়েছেন আমার ভিতরে খুব খারাপ লাগছে। তবে আমি একটু সময় নিব, শুধু 6 তারিখের কথা বলবো না। আমাদের এই আন্দোলনটা সরকারি সাধন কলেজে যখন ফাহাদের উপরে পুরোপুরি দায়িত্বটা এসে পড়ে, 13 তারিখ ফাহাদ আমাকে কল করে, বন্ধু আমাকে তো দিল্লি থেকে কল দিয়েছে 1 নম্বরে আমার নামের লিস্ট, আমি যদি আন্দোলনে যাই আমাকে ধরে নিয়ে যাবে, তুমি আন্দোলনটার নেতৃত্ব দাও। আমি তখন আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের সেমিনারে, তখন আমি তাকে বললাম, কি বলো, সবসময় তুমি নেতৃত্ব দাও, তুমি দাও, কিন্তু ওকে আমি বলতে পারছি না যে আমাদের ক্যাম্পাসে যে একজন সিভিলের থাকে পুলিশ কর্মকর্তা, সে আমাকে এসে বলেছে তুই যদি আন্দোলনে আজকে যাস তবে এখান থেকে ধরে নিয়ে যাবো। তো সেই মুহূর্তে দায়িত্বটা চলে যায় আমার ছোট ভাই নাহিদের উপর। নাহিদ পরবর্তীতে সবাইকে একত্রিত করে ক্যাম্পাসের ভিতরে আন্দোলন শুরু করে। সেই আন্দোলন আস্তে 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 টাঙ্গাইল কেন্দ্রিক হয়ে ওঠে। সেই আন্দোলনে শুধু যে আমরা এখানে সরকারি সাধন কলেজ বা মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমনটা নয়, এখানে টাঙ্গাইল জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ছিল। বিন্দুবাসী সরকারি ভারত উচ্চ বিদ্যালয়, বিন্দুবাসী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল কালেক্টর স্কুল, টাঙ্গাইল বালিকা স্কুল এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠান ছিল এবং ছাত্র জনতা ছিল। আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। 18 তারিখ যখন পুরাতন বাস স্ট্যান্ডে আমাদের উপর আক্রমণ করা হয়, সেদিন বিকাল থেকে টোটালি নেট ডিসকানেক্ট হয়ে যায়। সন্ধ্যার পরবর্তীতে ওয়াইফাই চলে যায়, তারপরে কি শুরু হয়, কারফিউ শুরু হয়। পরবর্তীতে যখন একটু স্বাভাবিক হয়, সর্বপ্রথম 31শে জুলাই টাঙ্গাইল থেকে বাংলাদেশের কোথাও আন্দোলনের ডাক দেওয়ার সাহস পায়নি যে সময়, তখন টাঙ্গাইলের সর্বপ্রথম আন্দোলনের ডাক দেয় টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থীরা। সেই সময় ভেবে ভেবে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। তো সেই লক্ষ্যে কালকে পর আমি যখন আমার বাসা থেকে বের হবো, আমার আম্মা বলে তুই কই যাস? বললাম মামা আমি একটু বের হয়ে আসি। বললে যে কালকে পর তুই বের হয়ে যাবে মানে কোথায় যাস সেটা বল। সে জানে যে আন্দোলন হয়ে যাবো, বাসায় থাকতে পারবে না বা বের হয়ে যাবে, কোনো একটা মিথ্যা কথা বলে। আমি সচরাচর মিথ্যা কথা বলি না, তবে আন্দোলনের সময় অনেক মিথ্যা কথা বলেছি আমি আমার মায়ের সাথে। কেননা আমি তার একমাত্র সন্তান, সে আমাকে বলে যে তুমি আমাদের একমাত্র সন্তান, তোমার যদি কিছু হয় আমি কেমন করবো।
তখন আমি তার মুখের দিকে তাকিয়ে বলেছিলাম, বাংলাদেশের যারা এই আন্দোলনে এসেছে তারা সকলেই তোমার সন্তান। সে আর কিছুই আমাকে বলেনি। পরবর্তীতে 31 জুলাই যখন আমরা হেলিপ্যাডের উপর অবস্থান করি, আমার বন্ধু ভোটারের মাহিন তার বাসা ছিল গাড়িটা। ওই সময় ওকে বললাম, তুই নতুন বাস স্ট্যান্ডে চলে আয়। আমরা যখন নতুন বাস স্ট্যান্ডে উঠি, অটো চলে না। আমরা সরিয়ার পেছন দিয়ে বিসিলিকের ভিতর দিয়ে যখন সামনে যাই, সামনে দেখি সেকলের মতো দাঁড়িয়ে আছে টিভি, সেই সাথে জেলা প্রশাসকের বাসভবনের সার্কিট হাউসের সামনে আছে অসংখ্য। হেলিপ্যাডের উপরে যদি 40 জন স্টুডেন্ট থাকে, পাশে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় 100 জনের মতো তারা ছিল। যখন সেগুলোর সামনে আমরা যাই, বলে ভাই প্লিজ আপনারা যাবেন না, যদি যান আমাদের উপর থেকে নির্দেশ আছে, ভাই কিছু করার নাই। শুধু যে আইন শৃঙ্খলা বাহিনীর সবাই যে খারাপ ছিল এমনটা নয়, তারাও আমাদের অনেক বড় সাহায্য সহযোগিতা করেছেন যে ভাই আপনি এইভাবে যাবেন, এইভাবে গেলে আপনাদের আমাদের নির্দেশ, আমাদের নিরুপায়, আমি কিছু করতে পারি না। তো সেদিন যখন আমরা সামনে যাই, উপরে যারা ছিল আমাদের নেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাদের উঠতে দেয়নি ওই 3 জনকে। তখন আমরা একটু বুদ্ধি কাটিয়ে শামসুল হক তরুণ থেকে আমরা শিল্পকলার সামনে যাই, যে আমরা এই শিল্পকলার পাশ দিয়ে আমরা মৎস্যলোকের ভিতর দিয়ে আমরা এই হেলিপ্যাডের উপর উঠবো। এমন সময় আমরা যখন শিল্পকলার সামনে অবস্থান করি, প্রিজন ব্যাংকে মহিলা পুলিশ থেকে শুরু করে অসংখ্য পুলিশ ছিল। সেই মুহূর্তে বাসের থেকে আমাদের সরকারি সাদত কলেজের অসংখ্য স্টুডেন্ট নেমে এসেছে। তখন বলে, মামুন ভাই এখানে তো পুলিশ। বললাম হেলিপ্যাডের নিচেও পুলিশ, আমাদের উপরে দিচ্ছে না, তাহলে কি করা যায় বলো? বললো মামুন ভাই চলেন আমরা এখানে বসে বলি। বললাম আমরা তো সংখ্যায় 10-12 জন আছি, যদি বসি তারা তো আমাদের এখান থেকে তুলে নিয়ে যাবে, চলো আমরা একটা কাজ করি। আমরা বটতলা হয়ে পাশের যে মন্দিরটা আছে ঘোষপাড়া বলি আমরা, সেটা ভিতরে যাবো। অমন সময় ঘোষপাড়া থেকে প্রহর বাড়ি সে আমাকে বলল, মামুন তোমরা এই আমি শেষ করে আমরা তখন মাঠটা কিচেন যেটা আছে সেটার সামনে দাঁড়াই। তখন দেখি একটা নারীদের মিছিল নিয়ে সামনের দিকে হচ্ছে। আমরা সেই মিছিলের সাথে এক হই। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, যারা হেলিপ্যাডের উপরে অবস্থান করতেছে তাদের সকলকে ধরে নিয়ে যাবে। আমরা যদি শিল্পকলার সামনে অবস্থান না করি তাহলে হয়তো সমস্যা হয়ে যাবে। আমরা সেই মুহূর্তে আমাদের হাতে কোনো প্লেকার ছিল না। আমরা যখন শিল্পকলার সামনে যাই আমাদের বসিয়ে দেওয়া হয়, আমাদের সামনের দিকে মুখ করতে দিচ্ছে না। এমন সময় আমাদের সাথে ফোনে কথা হয় যে আমরা যখন এখানে বসেছি, আমরা যখন স্লোগান দেব তখন তোমাদের ওই পাশ থেকে পুলিশের সংখ্যা কমে যাবে, তখন তোমরা সবাই উপর থেকে নেমে নিচের দিকে মুভমেন্ট করবে। আমরা তখন একটা গেম খেলি যে আমাদের যেহেতু প্লেকার্ড নাই, আমরা ডায়াবেটিস হসপিটালের জায়গায় আমি মাহিনা এবং মৌলানা ভাসানীর অর্পণ, যার বাসা করুটিয়া, মৌলানা ভাসানীর অ্যাডমিটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমরা গেলাম প্লেকার্ডের জন্য। সেখানে আমরা কোনো কাগজ পাই না, আমাদের কাগজ দিতে চায় না, তারা ভয় পায় কাগজ নিয়ে যদি যায়। তারা তখন কলম বা কাগজ নিয়েও ভয় পেত। আমরা গেলাম মেডিকেল কলেজের পাশে একটা দোকানে গেলাম, বললাম ভাই আমাদের কিছু কাগজ দেওয়া যাবে? দেখেও না দেখার বানা। বললাম ভাই দেওয়া যাবে কিনা একটু শুনেন না। বলে কোনো কাগজ নাই, চলে যাবে। বললাম ভাই এই প্রস্তাব দিয়ে কাগজ হবে না, দেখা যাচ্ছে তো ভাই কি করবেন বলেন তো, জানান কেন? বললাম ভাই আমরা কি এসেছি কয়েক বলবেন না কি? তারা আমাদের এত বড় কাগজ দেয় প্লেকার্ড বানানোর জন্য। যখন আমরা টাকা দিতে যাই তখন বলে যদি আগে বলতে আন্দোলনের জন্য আপনারা এসেছেন আমি আগে দিয়ে দিতাম। ভাই আমাদের ভিতরে ভয় কাজ করে। তখনই বুঝেছি যে আমাদের দেশ নতুন করে বাংলা স্বাধীনতাতে আমাদের আর বেশি দিন সময় লাগবে না, যখন তারা আমাদের এইভাবে সাহায্য সহযোগিতা করেছে। পরবর্তীতে আমরা যখন অবস্থান করি তখন স্লোগান নিয়ে যখন পুলিশ আমাদের সামনে আসে, ওই দিকে যখন পুলিশের সঙ্গে কমে যায় তখন ওরা উপর থেকে হেঁটে সবাই নেমে আসে। তখন আমরা একত্রিত হয়ে সেদিনকার আন্দোলনকে আমরা সফলভাবে শেষ করি। পরবর্তীতে আমাদের 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট, আমি পরবর্তীতে দিনগুলোর কথা বলবো না, এগুলো বলতে অনেক সময় লাগবে, সবাই চলে যাবে। সেই সাথে বলতে চাই পরবর্তীতে ছাত্র জনতা সকলের সমন্বয়ে সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমার অসংখ্য বন্ধু ছিল, যারা আমার অনেক হিন্দু বন্ধু ছিল। এই আন্দোলনে তারা প্রথম থেকে সাপোর্ট দিয়ে এসেছেন। সেই সাথে বলতে হয় এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের বাসা ফিরে পেয়েছি। এখানে আমরা চাই না কোনো বৈষম্য হবে। আমার খুবই খারাপ লেগেছে যে সরকারি সাদত কলেজ এত বড় একটা প্রতিষ্ঠান, আপনারা হয়তো ভাববেন আমাদের মুখের দিকে তাকিয়ে আমরা কোনো রাজনৈতিক কখন আগিয়েছিলাম আমি বলতে পারি।
এখন আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে ছাত্রের সামনে কিছু বলার সুযোগ পাই। আমি বিশেষভাবে বলবো এই জায়গাটায় যেন আমাদের ক্যাম্পাসে সব থেকে ব্রিলিয়ান্ট যারা আছে, টপার যারা আছে, তাদের জন্য সুযোগ দেওয়া হয়। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সবসময় যে আমরা এমন নয়, ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ। কি বক্তব্য দিলাম আবু